একটা রাষ্ট্র যখন তার নিজের পতাকার ছায়ায় লুকিয়ে রাখে গণহত্যা, আরেকটা জাতি যখন বিশ্বাস করে তাদের ভবিষ্যৎ লেখা হবে আগুনের অক্ষরে, বেলুচিস্তানের পাহাড়গুলো আজ সেই আগুনের সাক্ষী। আর পাকিস্তানের ভাঙন কেবল সময়ের অপেক্ষা। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা জানতে চলেছি বেলুচিস্তান কি স্বাধীন হবে কি হবে না, এবং বেলুচিস্তানের স্বাধীনতা কি অনেক আগেই হওয়া উচিত ছিল কিনা, বেলুচিস্তানকে কেন্দ্র করে রাষ্ট্র পাকিস্তান কী ভূমিকা নিয়েছে এবং ভারতের কোনো বিতর্কিত ভূমিকা আছে কিনা সেই বিষয় নিয়ে। 1947 সালের আগস্টে যখন ব্রিটিশ ভারত বিভক্ত হয়ে পাকিস্তান নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়, তখন থেকেই এই ভূখণ্ডের ভিতরে একাধিক দ্বন্দ্বের বীজ রোপিত হয়েছিল। জিন্নাহ টু নেশনস থিওরি, যে ধর্মেই একমাত্র জাতিগত পরিচয়, সেই তত্ত্বের ভিত্তিতে তৈরি হওয়া একটি রাষ্ট্র বাস্তবে ছিল ভাষাগত, জাতিগত এবং সাংস্কৃতিকভাবে বহুমুখী। পাঞ্জাবি, সিন্ধি, পাঠান, বেলুচিস এবং পূর্ব পাকিস্তানের বাঙালিরা এরা সবাই ছিলেন আলাদা সাংস্কৃতিক সত্তা। কিন্তু কেন্দ্রীয় সরকার ছিল পাঞ্জাবি সামরিক ও রাজনৈতিক অভিজাতদের আধিপত্যে। সেই বৈষম্যই প্রথম বড় বিস্ফোরণ ঘটায় 1971 সালে, যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে স্বাধীন হয়। হাজার হাজার মাইল দূরত্ব এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে অর্থনৈতিক শোষণ, সব মিলিয়ে সে এক রক্তাক্ত অধ্যায়। কিন্তু অনেকেই জানে না 1971 সালে সেই বিভক্তি শুধু শেষ ছিল না, বরং এটি ছিল পাকিস্তানের আরও ভাঙনের প্রথম ইঙ্গিত। এখন প্রশ্ন, পাকিস্তান কি আবারও ভাঙছে? আর বিশেষ করে বেলুচিস্তান কি স্বাধীন হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে 1971 সালের পরবর্তী ইতিহাসের দিকে তাকাতে হবে। 1973 সালে বেলুচিস্তানের প্রথম বড় বিদ্রোহ হয়। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর বেলুচিস্তানের শাসকদের সাথে হওয়া চুক্তি লঙ্ঘিত হয়েছিল। বেলুচিস্তানের জনগণ কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানায়, আমাদের সম্পদের উপর আমাদের অধিকার, গ্যাস খনিজ থেকে প্রাপ্ত রাজস্বের ন্যায্য অংশ। কিন্তু উত্তর ছিল সামরিক অভিযান। 1973 থেকে 1977 সাল পর্যন্ত প্রায় 50,000 সেনা মোতায়েন করা হয় বেলুচিস্তানে। নেতা নওয়াব আকবর বগতি বন্দী হন এবং বহু বেসামরিক নাগরিক প্রাণ হারান। সেই ঘটনার পর থেকে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সংগঠনগুলো বেলুচিস্তান লিবারেশন আর্মি, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং বেলুচ রিপাবলিকান আর্মি এরা প্রতিনিয়তই সংঘাত তৈরি করে আসছে। তবে 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের শুরুর দিকে এই সংঘাতের মাত্রা অভূতপূর্বভাবে বেড়ে যায়। 2026 সালের জানুয়ারির শেষ সপ্তাহে বেলুচিস্তানের বিভিন্ন জেলা মাস্তং, বোলান, ওয়াংশুক এবং পেশিন সহ একাধিক স্থানে একযোগে হামলা চালানো হয়। সন্ত্রাসীরা স্কুল, হাসপাতাল, বাজার এবং রেললাইনে আক্রমণ করে। পাকিস্তানের দাবি, এই হামলায় 33 জন নিহত হন, তাদের মধ্যে 18 জন বেসামরিক এবং 15 জন নিরাপত্তা কর্মী। তবে স্থানীয় সূত্র বলছে সংখ্যাটি আরও বেশি। এর জবাবে পাকিস্তান সেনাবাহিনী 40 ঘন্টার এক সামরিক অভিযান চালায়, যাতে 145 জন সন্দেহভাজন সশস্ত্র সদস্য নিহত হয়। এই ঘটনা আন্তর্জাতিক মহলে তোলপাড় সৃষ্টি করে, কারণ পাকিস্তানের সামরিক মুখপাত্র দাবি করেন নিহতদের মধ্যে অনেকেই হিন্দুস্তান বিদ্রোহী বাহিনী, একটি নতুন নাম যাকে তারা ভারত ও আফগানিস্তান কর্তৃক সমর্থিত বলে অভিযোগ করে। এই অভিযোগ যদিও ভারত এবং আফগানিস্তানের তালেবান সরকার উভয়ই কঠোরভাবে অস্বীকার করেছে। তবে পাকিস্তানের ভেতরে এই প্রচারণার ইন্ধন যোগায় যে ভারত তার পশ্চিম সীমান্তে পাকিস্তানকে অস্থিতিশীল করতে বেলুচ বিদ্রোহীদের ব্যবহার করছে। বিশেষ করে ভারতের গবেষণা ও বিশ্লেষণ শাখা রকে পাকিস্তানের মিডিয়ায় প্রতিনিয়ত বেলুচিস্তানের অশান্তির পৃষ্ঠপোষক হিসাবে চিহ্নিত করা হচ্ছে। এখন আসুন একটি ব্যাপার আমরা লক্ষ্য করি। বেলুচিস্তানের আয়তন প্রায় 3,47,190 বর্গ কিলোমিটার, যা পাকিস্তানের মোট আয়তনের 44%। এই প্রদেশে রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, সুই গ্যাস ক্ষেত্র, যা পাকিস্তানের মোট চাহিদার 20% পূরণ করে। রয়েছে তামা, সোনা, ইউরেনিয়াম এবং কয়লার বিশাল মজুদ। আর রয়েছে গোয়াদার বন্দর, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি অন্যতম প্রধান কেন্দ্র। চীন এই বন্দরে প্রায় $6 বিলিয়ন বিনিয়োগ করেছে, কিন্তু বেলুচিস্তানের মোট জনসংখ্যা প্রায় 1.5 কোটি, যাদের জীবনযাত্রার মান পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় অনেক নিচে। ইউনেস্কোর একটি প্রতিবেদন অনুযায়ী বেলুচিস্তানের শিক্ষার হার মাত্র 45% এবং প্রায় 60% মানুষ গরিব, যারা অনেক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এই বৈষম্যে বেলুচ বিদ্রোহের মূল জ্বালানি। তবে শুধু অর্থনৈতিক বৈষম্য নয়, রয়েছে রাজনৈতিক দমন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী প্রতিটি প্রদেশে নিজস্ব মুখ্যমন্ত্রী ও আইনসভা থাকলেও বাস্তবে বেলুচিস্তানের নির্বাচিত সরকারগুলো কখনোই পূর্ণ ক্ষমতা পায়নি। কেন্দ্রীয় সরকার এবং সেনাবাহিনী সবসময় বেলুচিস্তানের খনি, সড়ক এবং বন্দরের বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নিয়েছে। আর যে নেতারা প্রতিবাদ করেছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে। 2018 সালের বেলুচিস্তানের তৎকালীন মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বেজনজকে আটক করা হয়েছিল শুধু এই অভিযোগে যে তিনি বিদ্রোহীদের সাথে যোগাযোগ করেছেন। এখন 2026-এর পরিস্থিতি আরও জটিল, কারণ কয়েক মাসে পাকিস্তানের অর্থনীতি চরম দুর্বলভাবে
ভেঙে পড়েছে। ডলারের বিপরীতে রুপির মান 300 টাকায় পৌঁছেছে। মুদ্রাস্ফীতি 35%-এরও বেশি। বিদেশি ঋণ পরিশোধের জন্য IMF এর সাথে কঠোর শর্তে চুক্তি করতে বাধ্য হয়েছে পাকিস্তান। এই অবস্থায় বেলুচিস্তানের মতো বিশাল সম্পদশালী প্রদেশের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও কঠোর হয়েছে, আর সেটাই বিদ্রোহীদের আরও সংগঠিত করেছে। 2025 সালের অক্টোবরে BLA ঘোষণা করেছে যে তারা গওয়াদার বন্দর দখল অভিযান শুরু করবে। যদিও সেটা পুরোপুরি সফল হয়নি, তবে বন্দরের কাছে একাধিক গেরিলা হামলা চালানো হয়েছে, যাতে চীনা ইঞ্জিনিয়াররা আহত হয়েছেন। একদিকে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব তো শুধু কাশ্মীরের সীমাবদ্ধ নেই। 2019 সালের পুলওয়ামা হামলা এবং বালাকোট বিমান হামলার পর থেকে দিল্লি ও ইসলামাবাদের সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। 2025 সালের মে মাসে একটি ঘটনা ঘটে যখন পাকিস্তান মিডিয়া দাবি করে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফেল যুদ্ধ বিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে এবং পাকিস্তানের J-10C ফাইটার জেটটাকে ভূপাতিত করেছে। ভারতের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেয়, কিন্তু পাকিস্তানের ভেতরের প্রচারণা এইটা ভারতের শত্রুতামূলক মনোভাব হিসেবে প্রচার করে এবং একই সঙ্গে বেলুচিস্তানে ভারতীয় হাত আছে বলে বারবার দাবি করতে থাকে। এখন এই পরিস্থিতিতে বেলুচিস্তানের স্বাধীনতার প্রশ্নটি কতটা বাস্তবসম্মত, 4টি দিক থেকে এটি বিশ্লেষণ যদি করতে হয় তাহলে প্রথমটিতে আমি করব হচ্ছে সামরিক শক্তি। পাকিস্তানের সেনাবাহিনী এখনও দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী। তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, বেলুচ বিদ্রোহীদের কাছে রয়েছে আধুনিক অস্ত্র তেমন নেই বিমান ট্যাঙ্ক। তাদের শক্তি শুধু গেরিলা যুদ্ধে এবং জনসমর্থনে। কিন্তু জনসমর্থন কি পুরোপুরি পেয়েছে? স্থানীয় অনেক বেলুচ নেতা স্বায়ত্তশাসন চান, কিন্তু পূর্ণ স্বাধীনতা চান না, কারণ তারা জানেন পাকিস্তান ছাড়া বেলুচিস্তানের অর্থনীতি তেমনভাবে ঘুরে দাঁড়াবে না এবং তারা এই কারণেই আসলে স্বায়ত্তশাসনের দিকেই বেশি গুরুত্ব দিতে চান, বিশেষ করে চীনের বিনিয়োগ ছাড়া। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সমর্থন। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন, কেউই বেলুচিস্তানের পূর্ণ স্বাধীনতার সমর্থন করে না। চীন তো সরাসরি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সো চীন কখনোই যাবে না, এই বেলুচিস্তান স্বাধীনতা চায়। আমেরিকা আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর দক্ষিণ এশিয়ার তার প্রভাব কমেছে, তাই তারা নতুন কোনো সংকট তৈরি করতে চায় না। যদি 3 নম্বর ব্যাপারটি নিয়ে আমি আলোচনা করতে চাই, পাকিস্তানের অভ্যন্তরীণ ঐক্য। পাঞ্জাবি ও সিন্ধি জনগণ কি বেলুচিস্তানের স্বাধীনতা মেনে নেবে? না, তারা করবে না, কারণ এটা পাকিস্তানের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলবে। এবং লাস্টলি যদি আমি বলতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি, পারমাণবিক অস্ত্র। পাকিস্তান যদি অস্থিতিশীল হয় তাহলে তার পারমাণবিক অস্ত্র কার নিয়ন্ত্রণে যাবে, এই প্রশ্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলবে। তাই কেউই চায় না পাকিস্তান পুরোপুরি ভেঙে পড়ুক। কিন্তু এর মানে এই নয় যে পাকিস্তান ভাঙার সম্ভাবনা শূন্য। 1971 সালের আগে অনেকেই বলেছিলেন পূর্ব পাকিস্তান আলাদা হতে পারবে না, কিন্তু হয়েছিল। এবং পূর্ব পাকিস্তানের স্মৃতি আজও পাকিস্তানি শাসকদের তাড়া করে বেড়ায়। বর্তমানে পাকিস্তানের অভ্যন্তরে আরও 3টি বড় সংকট রয়েছে। প্রথমত, তেহরিক-ই-তালিবান পাকিস্তান, যা খাইবার পাখতুনের সক্রিয় এবং তারা ইসলামাবাদের মাত্র 100 কিলোমিটারের মধ্যে হামলা চালাচ্ছে। দ্বিতীয়ত, সিন্ধু প্রদেশের জাতিগত দাঙ্গা এবং করাচির সংগঠিত অপরাধ। তৃতীয়ত, পাঞ্জাবের ভিতরে শিয়া সুন্নি সাম্প্রদায়িক সংঘাত বেড়েছে। এগুলোর মধ্যে বেলুচিস্তান একক নয়, এটি পুরো পাকিস্তানের একটি ফ্যাক্টর। 2026 সালের ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানের সংসদে 27তম সংবিধান সংশোধনী পাশ হয়েছে, যা সেনাবাহিনীকে আরও বেশি ক্ষমতা দিয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রীর পদ থেকে সেনাপ্রধানের অনুমতি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই সংশোধনীকে অনেক বিশ্লেষক মনে করেন সামরিক অভ্যুত্থানের সাংবিধানিক রূপ বলে অভিহিত করেছেন, কারণ এর মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা সীমিত করা হয়েছে। আবার অনেকের মতে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতিতে সেনাবাহিনীর কঠোর হাতেই পাকিস্তানকে টিকিয়ে রাখতে পারে, কিন্তু সামরিক শাসন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংস্কার আনতে পারে না, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারে না। এখন বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে যদি সরাসরি প্রশ্ন করা হয় তবে উত্তর হবে আগামী 5 বছরে পূর্ণ স্বাধীনতা হওয়ার সম্ভাবনা আসলে অত্যন্ত কম, কিন্তু একটি বড় স্বায়ত্তশাসন বা ফেডারেল কাঠামোর মধ্যে বিশেষ মর্যাদা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। বিশেষ করে যদি পাকিস্তানের অর্থনীতি আরও দুর্বল হয় এবং আন্তর্জাতিক চাপ বাড়ে। গত মাসে ইউরোপীয় ইউনিয়ন একটি প্রতিবেদনে বেলুচিস্তানের মানবাধিকার লঙ্ঘনের কথা উল্লেখ করেছে এবং GST+ সুবিধা প্রত্যাহারের হুমকি দিয়েছে। এই ধরনের চাপ পাকিস্তান সরকারকে আলোচনা টেবিলে বসতে বাধ্য করতে পারে। তবে ভারতের প্রেক্ষাপট থেকে দেখলে ভারত কীভাবে এই পরিস্থিতিকে ব্যবহার করছে। পাকিস্তানের অভিযোগ সত্ত্বেও ভারত সরকার প্রকাশ্যে বেলুচ বিদ্রোহীদের সমর্থন করে না, কারণ ভারত নিজেও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মুখোমুখি। তাই তারা চায় না অন্য কোনো দেশ তাদের বিরুদ্ধে একাই কৌশল ব্যবহার করুক। কিন্তু গোয়েন্দা পর্যায়ে কী হচ্ছে সেটা অজানা। অনেক বিশ্লেষক মনে করেন ভারতের জন্য বেলুচিস্তান অস্থিতিশীল করা একটি ইনসেন্টিভ, কারণ এটি পাকিস্তানের সামরিক শক্তিকে কাশ্মীর থেকে সরিয়ে পশ্চিম সীমান্তে নিয়ে যেতে পারে, আর সেই সুযোগ ভারত কাশ্মীরে আরও গভীরভাবে নিজেদের অবস্থান মজবুত করতে পারে। 2025 সালের ডিসেম্বরে ভারতের পররাষ্ট্র সংসদে বলেছেন পাকিস্তান তার অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করা বন্ধ করুক। এই বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারত সরাসরি কোনো সম্পৃক্ততা নেই বলেই তারা মনে করে। এখন দেখা যাক সাম্প্রতিক হামলাগুলোর গভীরে যাই। 2026 সালের 28শে জানুয়ারি রাতে হামলাগুলো ছিল সমন্বিত। BLA এবং BLF একযোগে ঘোষণা দেয়
যে তারা অপারেশন দ্য গ্রেট রেজিস্ট্যান্স শুরু করেছে। তারা পাকিস্তানি সেনাবাহিনীর একটি কনভয় উড়িয়ে দিয়েছে, যাতে 14 জন সেনা নিহত হয়েছে। এরপর তারা মাস্তুংয়ের একটি পুলিশ স্টেশন দখল করে এবং সেখানে অস্ত্র লুট করে। পাকিস্তানি বাহিনী পাল্টা হামলা, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহার করে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় এই সংঘাতে অন্তত 200 জনের মতো প্রাণহানি ঘটেছে। যদিও সরকারি সংখ্যা 145। এই ঘটনার পর বেলুচিস্তানের প্রধান শহর কোয়েটায় কারফিউ জারি করা হয় এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সেটা 4 দিন পর খোলা হয়। এই 4 দিন কী ঘটছে তা স্বচ্ছ নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বেলুচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীগুলো এখন আর শুধু স্থানীয় নয়, তারা আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকায় সক্রিয়। ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে অনুরূপ বেলুচি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। 2025 সালের নভেম্বরে ইরান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে গোলাবর্ষণের ঘটনা ঘটে, যেখানে উভয় পক্ষই একে অপরকে বিদ্রোহীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে। এটি একটি নতুন সংকট, কারণ ইরান ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই উত্তপ্ত নয়, কিন্তু বেলুচিস্তানের কারণে তা চাপে পড়তে পারে। বিশেষ করে ইরান চায় তার পূর্ব সীমান্ত শান্ত থাকুক, কিন্তু আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের সীমান্তের নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে, যা বিদ্রোহীদের জন্য পথ খুলে দিয়েছে। এখন পাকিস্তানের অর্থনৈতিক সংকটের সাথে সামরিক ব্যয় সম্পর্কে যদি দেখি, 2025-26 সালের অর্থ বছরে পাকিস্তান তার মোট বাজেটের 18% প্রতিরক্ষা খাতে ব্যয় করেছে, যা 2024 সালের তুলনায় প্রায় 12% বেশি। অন্যদিকে শিক্ষা খাতে ব্যয় ছিল 2.5% এবং স্বাস্থ্য খাতে মাত্র 1.8%। এই বৈষম্যই বোঝা যায় কেন বেলুচিস্তানের মতো প্রদেশের মানুষ খুব তৈরি হয়, যেখানে জীবিকার কোনো ব্যবস্থা নেই, সেখানে তরুণরা বিদ্রোহী দলে যোগ দেয়। পাকিস্তান পরিসংখ্যান ব্যুরোর একটি সমীক্ষায় দেখা যায় বেলুচিস্তানের 15 থেকে 25 বছর বয়সী প্রায় 30% যুবক কাজের অভাবে আছেন, আর এরাই হচ্ছেন বিদ্রোহী সংগঠনের প্রাথমিক নিয়োগপ্রাপ্ত। আন্তর্জাতিকভাবে চীন এই পরিস্থিতিকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, কারণ সিপিইসি এর অধীনে চীন বেলুচিস্তানের গাওয়াদার বন্দর এবং ম্যাকরান উপকূলে প্রায় $20 বিলিয়ন প্রকল্প হাতে নিয়েছে। 2025 সালের ডিসেম্বরে গাওয়াদার চীনা প্রকৌশলীদের গাড়িবহর একটি বোমা হামলা হয়, যাতে 2 চীনা নাগরিক আহত হন। এরপর চীন পাকিস্তানকে একটি কঠোর নোট দেয় এবং বলে যে তারা তাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রকল্প প্রত্যাহার করতে বাধ্য হবে। পাকিস্তানের জন্য এটি ভয়ঙ্কর, কারণ চীন তাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং রাজনৈতিক মিত্র। তাই পাকিস্তান এখন চীনকে খুশি রাখতে বেলুচিস্তান আরও সামরিক অভিযান চালাচ্ছে। বেসিক্যালি এই সামরিক অভিযান চলতেই থাকবে, বিকজ চীন যদি বিনিয়োগ না করে তাহলে পাকিস্তানের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর হয়ে পড়বে। কিন্তু এই অভিযানগুলি আবার বিরোধীদের আরও ক্ষুব্ধ করছে। যদি আরেকটু বেশি আমরা অ্যানালাইসিস করতে যাই, তাহলে দেখব কাশ্মীরের সাথে বেলুচিস্তানের একটি সম্পর্ক রয়েছে। অনেক পাকিস্তানি বিশ্লেষক মনে করেন ভারত কাশ্মীরে যে কঠোরনীতি অনুসরণ করছে, বিশেষ করে 2019 সালে সেই কঠোরনীতি আবার আসলেও 370 ধারা যে চালু করেছিল বাতিল করেছে ভারত, তা পাকিস্তানের পক্ষে কাশ্মীরের সমর্থন পাওয়া কঠিন করে তুলেছে। তাই পাকিস্তান এখন প্রতিশোধ হিসাবে বেলুচিস্তানকে অস্ত্র দিচ্ছে বলে ভারতীয় গোয়েন্দাদের মনে করেন, যদি পাকিস্তান তা অস্বীকার করে। কিন্তু ঘটনা হলো পাকিস্তানের নিজেদের ভেতরেই যদি বেলুচিস্তানের মতো একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থাকে, তাহলে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করা তার পক্ষে অনেক কঠিন হয়ে পড়বে, নৈতিকভাবে কঠিন হয়ে পড়বে এবং ফিজিক্যালি সেটা কঠিন হয়ে পড়বে। এই দুটি নীতি পাকিস্তানের আন্তর্জাতিক অবস্থানকে আরও দুর্বল করেছে। বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি বোঝার চেষ্টা করলাম সেটি হচ্ছে বেলুচিস্তান কিন্তু অনেক আগে থেকেই হচ্ছে শক্তিশালী। তারা তাদের জনসংখ্যা যথেষ্ট রয়েছে এবং তাদের আয়তন যেটি পাকিস্তানের প্রায় 44%। এখন যে জিওপলিটিক্যাল সমীকরণে আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে, যেহেতু চায়না $20 বিলিয়ন বিনিয়োগ করেছে এই সিপিইসিকে কেন্দ্র করে, সেখানে চায়না নিশ্চয়ই যাবে না বেলুচিস্তান স্বাধীন হোক এবং সেখানে কোনো ধরনের অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক। অন্যদিকে ভারতের কিন্তু দুটি বিষয় এখানে লক্ষ্য করার মতো। একটি হচ্ছে কাশ্মীর পরিস্থিতি। ভারত নিজেও চাইবে না যে কাশ্মীর পরিস্থিতির যে অবস্থায় আছে সেখানে বেলুচিস্তানের কোনো ধরনের সহিংসতা হোক। তবে একটি প্রশ্ন থেকেই যায়, যদি চায়না যদি বিনিয়োগ করতে চায় সিপিইসিতে, ভারতের যদি সেখানে কোনো স্বার্থ থাকে, আর ভারত যদি সেই বেলুচিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে তাদেরকে যদি সমর্থন দেয়, তাহলে কিন্তু ভারতের অবশ্যই অনেকটা লাভ হবে। সেটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আজকের বিষয়ে যদি লাস্টলি আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে এই বেলুচিস্তান আসলেও খুব সহজে স্বাধীন হবে না। যেটি ছিল বাংলাদেশের জন্য অনেক বেশি ভাইটাল ছিল এবং ইম্পর্টেন্ট ছিল। বাংলাদেশের তৎকালীন সময়ে কিন্তু ভূ রাজনৈতিকভাবেই বাংলাদেশের সাথে পাকিস্তানের একটি ব্যবধান ছিল এবং ভৌগোলিক অবস্থান ছিল অনেক ব্যবচ্ছেদ। তাছাড়া কিন্তু বাংলাদেশে একটা সময় বুঝতে পেরেছে যে তারা শোষিত, নির্যাতিত এবং তাদের ভৌগোলিক কারণের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেক্ষেত্রে কিন্তু বেলুচিস্তান সেই বিষয়ে কিন্তু ভৌগোলিক কোনো দূরত্ব নেই। কাজেই পাকিস্তান সেখানে যদি সেই বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে বসে নেগোসিয়েশন করে, সেখানে যদি একটি স্বায়ত্তশাসনের যদি তারা অ্যারেঞ্জমেন্টে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিদ্রোহ দমন করা সম্ভব হতে পারে বলে আমি মনে করি। বেসিক্যালি আমি যে বিষয়টিতে সবসময় গুরুত্ব দিই, মানুষ জন্মগতভাবেই স্বাধীনতা সবারই অধিকার, তবে সেই স্বাধীনতা যেন স্বাধীনতার মতোই আসে। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, শুভকামনা।